হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কেমন হবে যদি কোনো একদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনি দেখতে পান আপনার পুরো শহরটাই ফাঁকা হয়ে গেছে, কোথাও কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে কোথাও খুঁজে পাচ্ছেন না। এমনকি শহরের রাস্তা ঘাট, অফিস, বাজার সবকিছুই পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। এসব কিছু দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে আপনার শহরে খুবই বড় একটা দুর্ঘটনা ঘটেছে। এই অবস্থায় পুরোপুরি নির্জন একটা ফাঁকা শহরে নিজেকে বাঁচানোর জন্য আপনি কি করবেন? এইরকমই একটা কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম 28 ডেজ লেটার। 2002 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.5। তো গল্পটা শুরু হয় ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটির একটা ল্যাব থেকে। সেখানে বেশ কিছু বিজ্ঞানীরা গবেষণার সাহায্যে একটা রোগের ওষুধ তৈরি করতে চাইছিল, আর এই কাজের জন্য তারা বেশ কিছু শিম্পাঞ্জিদের ওপরে এক্সপেরিমেন্ট করছিল। কিন্তু কিছুদিন পর যখন ওই শহরের একটা অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট গ্রুপ, মানে একটা পশুপ্রেমী দল এই খবরটা জানতে পারে, তখন ওরা ওই শিম্পাঞ্জিদেরকে বাঁচানোর জন্য রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে ওই ল্যাবে চলে আসে। কিন্তু ওই ল্যাবে ঢোকার পর দেখা যায় সেখানে আগে থেকে একজন বিজ্ঞানী ছিল। আর ইনি যখন জানতে পারে এরা সবাই ওই শিম্পাঞ্জিদেরকে বাঁচাতে চাইছে, তখন ওই বিজ্ঞানী বলে, যেহেতু এই সমস্ত শিম্পাঞ্জিদের ওপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, তাই এখন এই সমস্ত শিম্পাঞ্জিরাই রেজ নামের একটা কঠিন ভাইরাসে আক্রান্ত হয়ে রয়েছে। আর এখনো অবধি আমাদের কাছে সেই রোগের কোনো ওষুধ নেই, আমরা সেটাকে খোঁজার চেষ্টা করছি। তাই এখন যদি তোমরা এই শিম্পাঞ্জিদেরকে খাঁচার থেকে বাইরে বের করো, তাহলে এই ভাইরাসটা খুব সহজেই আমাদের শরীরেও ছড়িয়ে পড়বে, আর পরবর্তীকালে এটা থেকে অনেক বড় বিপদ হতে পারে। যদিও এই কথাগুলো শুনে বাকি সবাই মনে করেছিল ওই বিজ্ঞানীটা হয়তো এদেরকে আটকানোর জন্য মিথ্যে কথা বলছে। সেজন্য এখন ওরা এক এক করে ওই শিম্পাঞ্জিদেরকে খাঁচার থেকে বাইরে বের করতে শুরু করে। কিন্তু দেখা যায় বাইরে বেরোনোর সাথে সাথেই ওই শিম্পাঞ্জিগুলো প্রচণ্ড রেগে গিয়ে হিংস্র হয়ে এদের ওপরেই হামলা করতে শুরু করে দিয়েছে, যার ফলে এখন মুহূর্তের মধ্যেই ওই ভাইরাসগুলো এই লোকগুলোর শরীরেও ছড়িয়ে পড়ে। এখন দেখা যায় ওই লোকগুলোর চোখ মুখ লাল হয়ে গিয়ে ওরা রক্ত বমি করতে শুরু করে দিয়েছে। এমনকি এখন ওরা জম্বিদের মতন হয়ে গিয়ে ওদের আশেপাশে থাকা লোকদেরকেও মারতে শুরু করে দেয়। এখন মুহূর্তের মধ্যে এরা প্রত্যেকেই এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গেছিল। এরপর আস্তে আস্তে আগামী কিছুদিনের মধ্যে এই ভাইরাসটা ওদের পুরো শহরের মধ্যেই ছড়িয়ে পড়ে। এরপর এই ঘটনার 28 দিন পর আমরা জিম নামের এই লোকটাকে দেখতে পাই। বিগত বেশ কিছুদিন ধরে ও কোমায় থাকার কারণে একটা হসপিটালে ওর চিকিৎসা চলছিল। এখন আজ হঠাৎ করেই ওর জ্ঞান ফিরে আসে। কিন্তু জ্ঞান ফেরার পর ও দেখতে পায় ওই হসপিটালটা পুরোপুরি ফাঁকা পড়ে আছে, ওর আশেপাশে কোথাও কোনো লোক দেখা যাচ্ছে না। যেটা দেখে ও খুবই অবাক হয়ে ওখান থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। কিন্তু দেখা যায় ওই হসপিটালের বাইরে রাস্তাঘাটে কোথাও কোনো মানুষ নেই। দেখে মনে হচ্ছিল এই পুরো শহরের সমস্ত লোকজন যেন এখান থেকে অন্য কোথাও চলে গেছে। এখন কোনো কিছু বুঝতে না পেরে খুবই অবাক হয়ে জিমি ওই শহরের একটা চার্চে চলে যায়। কিন্তু ভিতরে ঢোকার পর দেখা যায় সেখানে অনেক মানুষের মৃতদেহ পড়ে আছে, যেটা দেখে ও খুবই ভয় পেয়ে গিয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আর ওর ওই আওয়াজ শুনে ওই চার্চের পাদ্রী খুবই অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে ওর দিকে এগিয়ে আসতে শুরু করে। আসলে ওই ভাইরাসের কারণে এই শহরের সমস্ত মানুষ ইনফেক্টেড হয়ে গিয়ে তারা পুরোপুরি জম্বি হয়ে গেছিল। এখন এই পাদ্রীটাও জম্বি হয়ে গিয়ে আস্তে আস্তে জিমের দিকে এগিয়ে আসতে শুরু করে, যেটা দেখে জিম খুবই ভয় পেয়ে গিয়ে ওই পাদ্রীকে মেরে মাটিতে ফেলে ওখান থেকে পালিয়ে আসে। যদিও এখন ওর আওয়াজ শুনে ওই চার্চে থাকা বাকি সমস্ত জম্বিরাও ওর পিছন পিছন ছুটতে শুরু করে। এখন জিম কোনো কিছু বুঝতে না পেরে দিশাহীনভাবে শহরের রাস্তায় পাগলের মতন ছুটোছুটি করছিল। কিন্তু ঠিক তখনই ওখানে দুজন লোক এসে ওই জম্বিদেরকে মেরে জিমকে নিজেদের সাথে করে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। পরবর্তীকালে জানা যায় এদের মধ্যে থেকে একজনের নাম ছিল সেলিনা, অন্য একজনের নাম ছিল মার্ক। এই শহরের বেশিরভাগ মানুষ জম্বি হয়ে গেলেও এরা দুজন এখনও সুরক্ষিত ছিল, আর ওরা এই শহরের একটা গোপন ঘরের মধ্যে লুকিয়েছিল। এখন ওরা দুজন জিমকে প্রশ্ন করে, এতদিন ধরে তুমি কিভাবে সুরক্ষিত হয়ে বেঁচে আছো? জিম বলে, এখন এই শহরের মধ্যে কি হচ্ছে আমি তো এসব কিছুই জানি না। আমার শুধু মনে আছে আমি কুরিয়ার ডেলিভারি করার কাজ করতাম, কিন্তু একদিন রাস্তার মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে আমি অজ্ঞান হয়ে যাই, আর তারপর আজ সকালে হসপিটালের মধ্যে আমার জ্ঞান ফেরে। হয়তো ওই অ্যাক্সিডেন্টের কারণে আমি অজ্ঞান হয়ে কোমায় চলে গেছিলাম। সেজন্য আমি কোনোভাবেই বুঝতে পারছি না এই শহরের সমস্ত মানুষের সাথে আসলে কি হয়েছে। তখন ওরা দুজন জিমকে জানায় কিভাবে আজ থেকে 28 দিন আগে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে সেই ভাইরাস বেরিয়ে পুরো শহরের সমস্ত মানুষকেই ইনফেক্টেড করে দিয়েছে। ওরা দুজন বলে এই ভাইরাসটা এতটাই শক্তিশালী যে এই দেশের সরকার আর সেনাবাহিনী কেউই এটাকে আটকাতে পারেনি। আর আমাদের মনে হয় এতদিনে এই শহরের সমস্ত মানুষই জম্বি হয়ে গেছে, কারণ বিগত 6 দিনের মধ্যে আমরা তোমাকে ছাড়া আর অন্য কোনো সুস্থ মানুষকেই দেখতে পাইনি। এই কথা শুনে জিমের প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। ও বলে,
আমি আমার বাবা মাকে দেখতে চাই। আমার মনে হচ্ছে তারা দুজন হয়তো এখনও সুস্থ আছে। আর এখন এই কথা মতন পরের দিন সকালেই ওরা তিনজন মিলে জিমের বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর দেখা যায় এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আগেই জিমের বাবা আর মা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে নিয়েছিলেন। মারা যাওয়ার আগে ওনারা নিজেদের কাছে জিমের ছোটবেলার একটা ছবি রেখে দিয়েছিলেন, আর সেই ছবির পিছনে ওনারা জিমের উদ্দেশ্যে একটা মেসেজ লিখে রেখেছিলেন, যাতে লেখা ছিল, আমরা দুজন যখন তোমাকে শেষবার দেখেছিলাম তখন তুমি হসপিটালে কোমার মধ্যে ঘুমিয়েছিলে, আর এখন আমরা দুজনও তোমার সাথেই ঘুমিয়ে পড়লাম, আমাদেরকে যেন আর ডেকো না। এই মেসেজটা পড়ে আর নিজের বাবা মাকে এই অবস্থায় দেখে জিম এখন প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। ওকে এই অবস্থায় দেখে মার্ক ওকে সান্ত্বনা দিয়ে বলে, এই ভাইরাসের কারণে আমি আমার চোখের সামনেই আমার মা, বাবা, বোন, আমার পুরো পরিবারকেই একসাথে হারিয়ে ফেলেছি। কিন্তু এত কিছুর পরেও আমার মনে হয় যেহেতু আমরা তিনজন এখানে সুরক্ষিত আছি, তাই আমাদের এখন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। এসব কিছুর মধ্যেই ওরা সবাই লক্ষ্য করে বাইরে তখন অন্ধকার হয়ে আসতে শুরু করেছে। সেজন্য ওরা ঠিক করে নেয় আজ রাতটা ওরা সবাই জিমের বাড়িতেই কাটাবে, কারণ এদের পক্ষে রাতের অন্ধকারে বাইরে বেরোনো একদমই সুরক্ষিত হবে না। কিন্তু রাতের বেলায় এরা সবাই যখন শুয়েছিল তখনই ওদের জানলার কাঁচ ভেঙে দুটো জম্বি ভিতরে ঢুকে ওদের ওপরে হামলা করতে শুরু করে দেয়। যদিও এরা সবাই মিলে কোনো রকমে ওই জম্বিদের ওপরে হামলা করে তাদেরকে মেরে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত এই লড়াই চলাকালীন একটা জম্বি মার্কের হাতে কামড়িয়ে ওকেও ইনফেক্টেড করে দেয়, যেটা দেখতে পেয়ে এখন সেলিনা না চাইতেও বাধ্য হয়ে মার্ককে পিটিয়ে মেরে ফেলে। এখন এখানে শুধু সেলিনা আর জেমস এরা দুজনই বেঁচে ছিল। মার্ক মারা যাওয়ার পর এদের দুজনের খুবই মন খারাপ হয়ে গেছিল। এর কিছুক্ষণ পর ভোরবেলায় এরা দুজন এই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়ে। রাস্তায় কিছু দূর যাওয়ার পর এরা দেখতে পায় দূরে একটা উঁচু বিল্ডিংয়ের জানলা থেকে আলো ব্লিঙ্ক করছে, যেটা দেখে এরা দুজন খুব ভালোভাবেই বুঝতে পারে ওই ঘরের মধ্যে এখনো হয়তো কেউ সুস্থ অবস্থায় বেঁচে আছে, যে ওই ঘরের আলো জ্বালিয়ে বাইরে থাকা সুস্থ মানুষদেরকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে। এখন এরা দুজন তাড়াতাড়ি করে ওই বিল্ডিংটায় যেতে শুরু করে। সেখানে যাওয়ার পর দেখা যায় জম্বিদেরকে আটকানোর জন্য ওই বিল্ডিংয়ের উপরে ওঠা সিঁড়িটা বেশ কিছু অবস্টিকাল দিয়ে ঘিরে রাখা হয়েছিল। এখন এরা দুজন ওই অবস্টিকালগুলো সরিয়ে আস্তে আস্তে উপরে উঠতে শুরু করে, কিন্তু তখনই ওদের আওয়াজ শুনে ওখানে বেশ কিছু জম্বি চলে এসে ওদের পিছন পিছন উপরে ওঠার চেষ্টা করে। যদিও ওই জম্বিগুলো ওদের উপরে আক্রমণ করার আগেই ওই বিল্ডিংয়ের একটা ঘরের মধ্যে থেকে একটা লোক বেরিয়ে এসে ওই জম্বিদেরকে মেরে এদেরকে নিজের ঘরের মধ্যে নিয়ে যায়। এই লোকটার নাম ছিল ফ্র্যাঙ্ক, আর ও এই ঘরের মধ্যে নিজের মেয়ে হানার সঙ্গে লুকিয়েছিল। এখন ফ্র্যাঙ্ক এদের দুজনকেও নিজেদের সাথে এই ঘরে থাকার অনুমতি দিয়ে দেয়। এখানে এতদিন পর দুজন সুস্থ মানুষকে দেখে ফ্র্যাঙ্ক আর হ্যানা দুজনেই খুবই খুশি হয়েছিল, যে কারণে এখন ওরা একটু ভালো খাওয়া দাওয়া করে সেলিব্রেট করতে শুরু করে। এর পরের দিন সকালে ফ্র্যাঙ্ক এদেরকে জানায়, আমি প্রত্যেক দিন রেডিও সিগন্যালে আর্মির একটা মেসেজ শুনতে পাই, সেখানে বলা হয় আর্মির কাছে নাকি এই রোগের ওষুধ আছে, আর তারা নাকি এক এক করে সমস্ত মানুষদেরকে সুস্থও করে তুলছে। আর ওই মেসেজের সাহায্যেই ওরা এই শহরের বাকি সমস্ত সুস্থ লোকজনদেরকেও ওদের ঠিকানায় যেতে বলছে। একবার ওই ক্যাম্পে যেতে পারলে সমস্ত মানুষই সেখানে খুবই সুরক্ষিত থাকতে পারবে। তাই আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই ওই ক্যাম্পে যাওয়া উচিত। যদিও সেলিনা এখন কোনোভাবেই রেডিওর ওই মেসেজটাকে বিশ্বাস করতে চাইছিল না। ও বলে আর্মির কাছে যদি সত্যি সত্যি এই রোগের ওষুধ থাকে তাহলে তারা বেশ কিছু হেলিকপ্টারের সাহায্যে এই শহরের বাকি বেঁচে থাকা সুস্থ মানুষদেরকে খোঁজার চেষ্টা করেনি কেন? এমনটাও তো হতে পারে এই মেসেজটাকে হয়তো অনেক আগেই রেকর্ড করা হয়েছিল, আর এতদিনে হয়তো ওই আর্মি ক্যাম্পের সমস্ত লোকজনই মারা গেছে। যেটা শুনে ফ্র্যাঙ্ক বলে, এই মুহূর্তে আমাদের কাছে খুব বেশি অপশন নেই। এই ঘরের মধ্যে থাকলে আজ না হোক কাল আমরা এমনিও মারা যাব, কারণ আমাদের কাছে সমস্ত জল আর খাবার শেষ হয়ে এসেছে। আমাদেরকে তো একদিন না একদিন এখান থেকে বাইরে বেরোতেই হবে। তাই এই মুহূর্তে আমাদেরকে এইটুকু ঝুঁকি নিতেই হবে। তবে আমরা চারজন যদি একসাথে থাকি তাহলে আমাদের বাঁচার চান্স অনেক বেশি বেড়ে যাবে। এই কথা শুনে এখন অবশেষে সেলিনা আর জিমও ওই আর্মি ক্যাম্পে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এর পরের দিন সকালে ওরা সবাই একটা গাড়িতে করে সেই আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় বেশ কিছু দূর যাওয়ার পর ওদের সামনে একটা বড় অন্ধকার টানেল চলে আসে, যেটা দেখে জিম বলে আমাদের এই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরে যাওয়া উচিত। তখন ফ্র্যাঙ্ক বলে এই টানেলটাই হলো শর্টকাট, অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে আমাদের অনেক বেশি সময় লাগবে। আর এই কথা বলে ও খুবই জোরে গাড়ি চালিয়ে ওই টানেলের মধ্যে ঢুকে যায়। ভিতরে যাওয়ার পর দেখা যায় সেখানে আগে থেকেই অনেক পরিত্যক্ত গাড়ি আর অনেক মানুষের মৃতদেহ পড়েছিল। এই মুহূর্তে এখানকার পরিবেশটা খুবই ভয়ঙ্কর ছিল। এখন ওরা সবাই তাড়াতাড়ি করে ওই গাড়িগুলোকে কাটিয়ে সামনে এগোচ্ছিল।
কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পর ওই টানেলের মধ্যেই ওদের গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। সেজন্য এখন এরা সবাই তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে ওই গাড়ির টায়ার পাল্টাতে শুরু করে। কিন্তু তখনই ওরা লক্ষ্য করে দূরে টানেলের অন্য দিক থেকে বেশ কিছু জম্বি ওদের দিকে এগিয়ে আসছে। যদিও ওই জম্বিগুলো এদের কাছে এসে পৌঁছানোর আগেই এরা নিজেদের গাড়ির টায়ার পাল্টিয়ে ওখান থেকে পালিয়ে যায়। রাস্তায় যাওয়ার পথে ওরা একটা ফাঁকা গ্রসারি স্টোর থেকে নিজেদের জন্য বেশ অনেকটা খাবার জিনিস কিনে নেয়। এখন যেহেতু এই দোকানের মধ্যে কোনো লোকজন ছিল না, তাই ওরা ওই দোকান থেকে বহু দামি দামি খাবার নিয়ে নিজেদের ইচ্ছা মতন যা খুশি তাই করছিল। এখন আস্তে আস্তে ওদের 4 জনের মধ্যেই খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। রাস্তায় যাওয়ার পথে ওরা মাঝে মাঝেই বিভিন্ন ভালো ভালো জায়গায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করে বেশ একটা পিকনিকের মতন আয়োজন করছিল। এখন চারিদিকে এই খারাপ পরিস্থিতির মধ্যেও ওরা নিজেদের মধ্যে একটু আনন্দ খুঁজে নিতে শিখে গেছিল। এরপর আগামী 3-4 দিন ধরে গাড়ি চালানোর পর ওরা অবশেষে সেই আর্মি ক্যাম্পে পৌঁছে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর দেখা যায় ওই পুরো জায়গাটাই পুরোপুরি খালি আর ফাঁকা ছিল। সেখানে আশেপাশে কোথাও কোনো লোক দেখা যাচ্ছিল না, যেটা দেখে এরা সবাই খুবই হতাশ হয়ে যায়। এখন সেলিনা বলে, আমার মনে হয় আমরা যেখান থেকে এসেছি আমাদের আবার সেখানেই ফিরে যাওয়া উচিত। কিন্তু এখান থেকে যাওয়ার আগে ফ্র্যাঙ্ক এই পুরো জায়গাটাই একবার ভালো করে তল্লাশি চালিয়ে দেখছিল। তখনই ও লক্ষ্য করে পাশেই একটা ঘরের ছাদের ওপরে একটা কাক একটা মানুষের মৃতদেহ থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। ফ্র্যাঙ্ক যখন নিচে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল, তখনই ওই মৃত মানুষটার শরীর থেকে এক ফোঁটা রক্ত বেরিয়ে ফ্র্যাঙ্কের চোখের মধ্যে এসে পড়ে, যে কারণে এখন ফ্র্যাঙ্কও ইনফেক্ট হয়ে গেছিল। ও খুব ভালোভাবেই বুঝতে পারে ওর সাথে কি হতে চলেছে। ও একটু দূর থেকেই নিজের মেয়েকে বলে, হ্যানা, সবসময় মনে রাখবে আমি তোমাকে খুবই ভালোবাসি। যেটা শুনে হ্যানা হাসি মুখে আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসতে শুরু করে। কিন্তু তখন ফ্র্যাঙ্ক ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, তোমরা সবাই আমার থেকে দূরে সরে যাও, আমি ইনফেক্টেড হয়ে গেছি। আর এটা বলেই ও জোরে জোরে চিৎকার করতে শুরু করে। পাশের থেকে এসব কিছু দেখতে পেয়ে জিম এখন ফ্র্যাঙ্ককে মেরে ফেলতে যাচ্ছিল। কিন্তু তখনই ওখানে আর্মির বেশ কিছু লোকজন এসে ফ্র্যাঙ্ককে গুলি করে মেরে ফেলে। এখানে নিজের চোখের সামনে নিজের বাবাকে এইভাবে মারা যেতে দেখে হ্যানা প্রচণ্ড দুঃখ আর কষ্টে কাঁদতে শুরু করে দেয়। এরপর ওই সৈনিকরা জিম, সেলিনা আর হ্যানাকে নিজেদের গাড়িতে করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। সেখানেই ওদের মেজর হেনরি নামের এই লোকটার সাথে পরিচয় হয়। মেজর হেনরি বলে, তোমরা এখানে পুরোপুরি সুরক্ষিত আছো, কারণ আমরা এই পুরো জায়গাটাকে চারিদিক দিয়ে ভালো করে ঘিরে রেখেছি। আর এখানে চারিদিকে অনেক ল্যান্ডমাইন লাগানো আছে, তাই এখানে কোনোভাবেই কোনো জম্বি আসতে পারবে না। আর যদি কোনো জম্বি কোনোভাবে ভিতরে ঢোকার চেষ্টা করে, তাহলে চারিদিক থেকে জোরে জোরে সাইরেন বাজতে শুরু করবে, যেটা শুনে এখানে থাকা আমার সৈনিকরা ওই জম্বিদেরকে গুলি করে মেরে ফেলবে। এরপর মেজর হেনরি বলে, তোমরা হয়তো ভেবেছিলে এখানে একটা বড় আর্মি ক্যাম্প থাকবে, একটা বড় হসপিটাল থাকবে, যেখানে সমস্ত মানুষের চিকিৎসা করা হবে। কিন্তু আসল সত্যিটা হলো এখনো অবধি আমাদের কাছে এই রোগের কোনো ওষুধ নেই, আমরা সেটাকে খোঁজার চেষ্টা করছি। আর এই কথা বলেই উনি জিমকে পিছনের একটা বন্ধ ঘরের মধ্যে নিয়ে যান। দেখা যায় সেখানে মিলার নামের একজন সৈনিকের হাত পা বেঁধে তাকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল। আসলে ভাইরাসের কারণে মিলার পুরোপুরি ইনফেক্টেড হয়ে গেছিল। এখন মেজর হেনরি আর ওনার লোকজন এটা দেখার চেষ্টা করছিল কোনো রকম খাবার দাবার ছাড়া এই জম্বিরা কতদিন বেঁচে থাকতে পারে। এরপর রাতের বেলায় ওরা সবাই যখন একসাথে খাওয়া দাওয়া করছিল, তখনই ওরা বাইরে থেকে বিশাল জোরে একটা ল্যান্ডমাইন বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়। আসলে এখন বেশ কিছু জম্বি ওদের ক্যাম্পের ভিতরে ঢোকার চেষ্টা করছিল। সেজন্য এখন সমস্ত সৈনিক তাড়াতাড়ি করে বাইরে গিয়ে ওই জম্বিদেরকে গুলি করে মেরে ফেলে। কিন্তু এই কাজ করে ঘরে ফিরে আসার পর ওদের মধ্যে থেকে একজন সৈনিক সেলিনার সঙ্গে খুবই অসভ্যতামি করতে শুরু করে, যেটা দেখে জিম খুবই রেগে গিয়ে ওই সৈনিকটাকে মেরে ওকে এই কাজটা করার থেকে আটকিয়ে দেয়। কিন্তু তখনই ওখানে মেজর হেনরি চলে আসেন। উনি সবকিছু শান্ত করে দিয়ে জিমকে নিজের সাথে করে নিজের অফিসে নিয়ে যান। মেজর হেনরি বলে, এই ভাইরাসটা ছড়িয়ে পড়ার পর থেকেই আমি আর আমার 9 জন সৈনিক এখানেই বন্দী হয়ে রয়েছি। আমরা আর কোনোভাবেই এখান থেকে বাইরে বেরোতে পারছি না। আর এতদিন ধরে এখানে বন্দী থাকার কারণে আমার বাকি সৈনিকরা খুবই হতাশ হয়ে গিয়ে তারা আত্মহত্যা করার চেষ্টা করছিল। সবাই মনে করেছিল যেহেতু এখন পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে গেছে, তাই আমরা বেঁচে থেকে কি করব। তখন আমার সমস্ত সৈনিককে বেঁচে থাকার আশা ফিরিয়ে দেওয়ার জন্য আমি রেডিওর সাহায্যে একটা মিথ্যে মেসেজ ব্রডকাস্ট করতে শুরু করি, যেখানে আমি সবাইকে বলি আমাদের কাছে এই রোগের ওষুধ আছে আর আমাদের ক্যাম্পে আসলে সবাই সুরক্ষিত থাকতে পারবে। আসলে এই মেসেজের সাহায্যে আমি এই শহরের বাকি সুস্থ মেয়েদেরকে এখানে আনতে চাইছিলাম, যাতে আমি আর আমার বাকি সৈনিকরা ওই মেয়েদের সাথে ভালো মতন সময় কাটিয়ে নিজেদের কাটাতে পারি। এই কথা শুনে এখন জিম প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও খুব ভালোভাবেই বুঝতে পারে এখানে থাকলে সেলিনা আর অ্যানার সাথে খুবই বড় বিপদ হবে। সেজন্য এখন ও তাড়াতাড়ি করে ওদের দুজনকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে।
কিন্তু তখনই মেজর হেনরি আর ওনার বাকি সৈনিকরা এদের পথ আটকিয়ে দেয়, আর ওরা সবাই মিলে জিমকে মেরে পুরোপুরি অজ্ঞান করে দেয়। যদিও এদের মধ্যেই ফ্যারেল নামের খুবই ভালো একজন সৈনিক ছিল, যে মেজর হেনরি আর ওনার বাকি সৈনিকদেরকে এই মেয়েদের সাথে বাজে কাজ করা থেকে আটকাতে চাইছিল, যে কারণে এখন বাকি সৈনিকরা ফ্যারেলকে মেরে জিমের সাথে একটা ঘরের মধ্যে বন্দি করে দেয়। কিছুক্ষণ পর ফ্যারেল জিমকে বলে, আমি জানি এই ভাইরাসটা আমাদের শহর থেকে বেশি দূরে কোথাও ছড়াতে পারিনি, কারণ আমি মাঝে মাঝেই আকাশ থেকে প্লেন উড়ে যেতে দেখি। আমার মনে হয় পৃথিবীর বাকি সমস্ত দেশ আমাদেরকে এই জায়গায় কোয়ারেন্টিন করে আটকে রেখে দিয়েছে, যাতে এই ভাইরাসটা এখান থেকে বাইরে বেরোতে না পারে। কিন্তু মেজর হেনরি আর ওনার বাকি সৈনিকরা আমার এই কথাগুলোকে কোনোভাবেই মানতে চায় না, কারণ ওরা সবাই এখানেই নিজেদের একটা নকল পৃথিবী তৈরি করে নিয়েছে, আর এখন ওরা এখানেই নিজেদের ইচ্ছা মতন চলতে চায়। এই ঘটনার পরের দিন সকালে বেশ কিছু সৈনিক জিম আর ফ্যারেলকে মেরে ফেলার জন্য পাশের একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সেখানে ওরা ফ্যারেলকে মেরে ফেললেও জিম খুবই চালাকির সাথে কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসে। এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর ও একটা জায়গায় দুর্বল হয়ে মাটিতে শুয়ে পড়ে। তখনই ও লক্ষ্য করে আকাশ থেকে প্লেন উড়ে যাচ্ছে, যেটা দেখে ও বুঝতে পারে ফ্যারেল একটু আগে সত্যি কথাই বলছিল, বাইরের পৃথিবীতে এখনও এই ভাইরাসটা ছড়ায়নি। এটা দেখে এখন জিম ঠিক করে নেয় যেভাবেই হোক ও সেলিনা আর অ্যানাকেও নিজের সাথে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু সমস্যা হলো সেলিনা আর অ্যানাকে এখন বাকি সৈনিকরা বন্দি বানিয়ে রেখেছিল, আর এখন তারা সবাই আস্তে আস্তে ওদের সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করছিল। এখন ওদেরকে বাঁচানোর জন্য জিম বুদ্ধি করে ওই ক্যাম্পের বাইরে থাকা সাইরেনটাকে চালু করে দেয়, যে আওয়াজ শুনে মেজর হেনরি আর ওনার সৈনিকরা মনে করেছিল ভিতরে হয়তো কোনো জম্বি চলে এসেছে। তাই এখন বেশ কিছু সৈনিক সেই জম্বিদেরকে মারার জন্য চলে আসে। এদিকে জিম তখন বাইরেই লুকিয়েছিল। এখন ও লুকিয়ে লুকিয়ে খুবই চালাকির সাথে এক এক করে সমস্ত সৈনিকদেরকে মারতে শুরু করে দেয়। এখন শেষ অবধি ওই জায়গায় মেজর হেনরি একাই বেঁচেছিলেন। এখানে নিজের বাকি সৈনিকদেরকে মারা যেতে দেখে উনি কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে আসেন। এরপর জিম লুকিয়ে লুকিয়ে ক্যাম্পে ফিরে এসে মিলার নামের সেই জম্বি সৈনিকটার শিকল ভেঙে তাকে মুক্ত করে দেয়, যাকে এরা সবাই মিলে এতদিন ধরে বন্দি বানিয়ে রেখেছিল। এখন ছাড়া পাওয়ার সাথে সাথেই মিলার ভিতরে ঢুকে এক এক করে বাকি সমস্ত সৈনিকদেরকে মারতে শুরু করে দেয়। এদিকে জিমও লুকিয়ে লুকিয়ে বাকি সৈনিকদেরকে মেরে সেলিনা আর হানার কাছে পৌঁছে যায়। এখানে জিমকে দেখে সেলিনা খুবই খুশি হয়ে ওকে আনন্দে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। কিন্তু তখনই ওখানে পিছন দিক থেকে হানা এসে জিমের মাথায় কাঁচের বোতল দিয়ে জোরে একটা আঘাত করে। আসলে ও মনে করেছিল জিম হয়তো এখন জম্বি হয়ে গিয়ে হানাকে মারার চেষ্টা করছে, যদিও পরে ও আসল সত্যিটা জানতে পারে। এরপর ওরা তিনজন তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে নিজেদের গাড়িতে করে পালানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় মেজর হেনরি আগে থেকেই ওদের গাড়ির মধ্যে বসেছিল। এখন উনি প্রচণ্ড রেগে গিয়ে জিমকে বলেন, আমরা সবাই এখানে খুবই ভালো ছিলাম, কিন্তু এখন তুমি আমার সমস্ত সৈনিককে মেরে দিয়ে আমার সবকিছু শেষ করে দিয়েছ। আর এই কথা বলেই উনি জিমকে একটা গুলি করে মাটিতে ফেলে দেন। এসব কিছুর মধ্যে হ্যানা ওই গাড়ির মধ্যে উঠে মেজর হেনরিকে নিয়ে ওই গাড়িটা চালিয়ে পিছন দিকে যেতে শুরু করেন। তখনই ওখানে মিলার নামের সেই জম্বি সৈনিকটা এসে ওই গাড়ির কাঁচ ভেঙে মেজর হেনরিকে ভিতর থেকে বাইরে বের করে নেয়। আর এই সুযোগেই ওরা তিনজন ওই গাড়িতে উঠে তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে আসে। এখন দেখা যায় গায়ে গুলি লাগার কারণে জিম খুবই আহত হয়ে গেছিল। সেজন্য কিছুক্ষণ পর সেলিনা ওকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ওর শরীর থেকে অপারেশন করে সেই গুলিটাকে বাইরে বের করে দেয়। এই ঘটনার বেশ কিছুদিন পর জিমের জ্ঞান ফিরে আসে। এখন ও লক্ষ্য করে হানা আর সেলিনা ওকে নিয়ে শহরের বাইরে একটা সুরক্ষিত জায়গায় চলে এসেছে। নদীর ধারে জঙ্গলের মধ্যে এই জায়গায় ওরা পুরোপুরি সুরক্ষিত ছিল। এখন আস্তে আস্তে বাকি দেশের আর্মির লোকজন প্লেন আর হেলিকপ্টারের সাহায্যে এই দেশের সমস্ত সুস্থ মানুষদেরকে খোঁজার চেষ্টা করছিল। সেজন্য এখন এরা সবাই বেশ অনেকগুলো কাপড়ের সাহায্যে মাটিতে বড় বড় করে হেল্প লিখে রাখে। আর এইভাবে কিছুদিন পরেই ওদের ওই লেখা দেখে আর্মির একটা প্লেন ওদেরকে খুঁজে বের করে। এতগুলো ভয়ঙ্কর দিন কাটানোর পর এখন অবশেষে এরা সবাই প্রাণে বেঁচে গেছিল। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।